আমার কথায়, আমার অযৌক্তিক কোনো ব্যবহারে, অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ডেফিনেটলি আমি দুঃখিত। প্রত্যাহারের শেষ দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ভোটের লড়াইয়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান এবং অন্য প্রার্থীকে সমর্থন দিতেই শেষ মুহূর্তে সরে যাওয়ার কথা জানান। কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা রুমিন ফারহানা। গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং স্থানীয় প্রশাসনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনী ময়দান উত্তপ্ত হয়ে উঠেছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রশাসনের চিঠির প্রেক্ষিতে এবার উল্টো রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষতা ও গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন এই প্রার্থী। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা দেখে নেওয়ার হুমকি, নেটে দুনিয়ায় সমালোচনার ঝড়, শোকজের জবাবে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সাবেক বিএনপি নেত্রী। কোনোভাবেই থামানো যাচ্ছে না রুমিন ফারহানাকে। এবার নির্বাচনকে ঘিরে বিএনপি ও ইউনূসের নানান ষড়যন্ত্র ফাঁস করে দিলেন। জানালেন এভাবে নির্বাচন করা যায় না। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর তিনি উল্টো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে ধন্যবাদ জানাই, আমি রুমিন ফারহানাকে ধন্যবাদ জানাই। রুমিন ফারহানার কোনো অপরাধ নাই। ওই জনসভায় ম্যাজিস্ট্রেটের যাওয়া, এই কাজটা কিন্তু ম্যাজিস্ট্রেটের ভুল। এই কারণে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ উত্তেজিত হয়েছে না, রুমিন ফারহানা উত্তেজিত হয়েছে না, আমি ওদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক চলুন ভিডিওগুলো দেখে আসি। সংরক্ষিত আসনের এমপি ছিলাম, আমার বরাদ্দ খুব কম ছিল, খুব কম, কারণ এই যে নির্বাচিতর সাথে সংরক্ষিত ডিফারেন্সটা এখানে। আমি কোনো প্রকল্প নিতে পারতাম না, তার উপর আমি ছিলাম বিরোধী দলের এমপি। সো আমি ওই মন্ত্রণালয়গুলোতে গিয়ে তদবির করে প্রকল্প আনা, ওটাও আমার দ্বারা সম্ভব ছিল না। আমি যাইনি, একদিনও যাইনি মন্ত্রণালয়ে। তো ওই সময় আমি অল্প অল্প যে কাজগুলো করতে পেরেছি, মানুষ কিন্তু একটা ভাইব্রেশন পেয়েছে যে এতদিনে তো কিছু হচ্ছে। আপা তার এত অল্প বরাদ্দ দিয়ে যদি এটুকু করে, তাহলে আপা যদি পুরাপুরি নির্বাচিত হয়ে আসে, তাহলে আপা না জানি আরো কত করতে পারবে। আপনি কি নারী হিসেবে কোনো অ্যাডভান্টেজ, দল আপনার সাথে এক ধরনের বিট্রে করলো, সেটার কোনো অ্যাডভান্টেজ কি পাচ্ছেন না? আমাকে বহিষ্কার করার একটা অ্যাডভান্টেজ তো অফকোর্স আসছে, এবং আপনি ঠিক যে কথা দিয়ে শুরু করেছেন আজকে অনুষ্ঠান, একই কথা আমাকে রিপিটেডলি সব জায়গা থেকে শুনতে হয় যে 15 বছর তো আমরা আপনাকে দেখেছি, আমরা তো আর কাউকে দেখি নাই। আমরা হয়তো ধান খেতে লুকায় আসি, ওই ভিডিওটা যদি কোনোটা একটু মোবাইল চালাতে পারি আসতে, ওই তখন দেখতাম যে রুমিন আপা কি বলে। আর যে কথাটা আমি বলবো বলে থেমে গিয়েছিলাম, আমার বাবা ঠিক যেই বয়সে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন 73 সালে, এখন আমার ঠিক সেই বয়স। তার মানে তো নানা কিছুই আসলে আপনার ফরে, মানে আপনার পক্ষে। মানে আসলে আমার তো বলে না যে কোথাও না কোথাও প্রকৃতিতে একটা সাইন থাকেই। বিএনপি থেকে যে আপনাকে বহিষ্কার করা হলো, এটা কি আসলে রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি আসলে আপনি দলীয় শৃঙ্খলা ভাঙলেন সেটার শাস্তি? শৃঙ্খলা তো ভেঙেছি, আমি স্বতন্ত্র নির্বাচন করছি, আমি দলের প্রার্থীকে মেনে নেইনি, আমি স্বতন্ত্র নির্বাচন করছি। আর এটা তো আসলে আমাদের ইয়ের মধ্যেই আছে যে কেউ যদি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ইলেকশন করে, তখন তাকে বহিষ্কার করা হয়। তবে নর্মালি যেটা হয় যে আগে শোকজ করে, তারপর বহিষ্কার করে, বাট আমাদের ক্ষেত্রে আসলে শোকজ হয়নি, ডিরেক্টলি বহিষ্কার হয়েছে। এই যে আপনাকে বহিষ্কার করা হলো, এই বহিষ্কার করার পেছনে আর কোনো উদ্দেশ্য কি আছে? মানে এটিকে জোটের ভাগাভাগির, আসনের ভাগাভাগির একটা উদ্দেশ্য তো বটেই, কিন্তু অনেকেই বলছেন, অনেক রাজনীতিবিদ বলছেন যে আমরা আসলে দেখেছি, আমরা আসলে মাঠে কাজ করে দেখেছি যে আসলে যার জয়ের সম্ভাবনা বেশি তাকেই আমরা আসলে সেখানে সুযোগ দিয়েছি। এটার সাথে আপনি কতটা একমত? হতে পারে, সেটা তো আমি জানি না, কিন্তু আমার কাছে যতগুলো জরিপের রিপোর্ট, এগুলো তো আসলে যারা প্রার্থী হতে চায় তাদের কাছে, সবার কাছেই একটু খোঁজ করলেই পাওয়া যায়। আমাদের বিভিন্ন সংস্থা জরিপ করছে, বেসরকারি এবং সরকারি। সো ওই জরিপগুলোর ফলাফলে আমি ল্যান্ডস্লাইড ইয়েতে আছি উপরে, না হলে আমি এত বড় ঝুঁকি কি করে নেই। আমার তো
প্র্যাকটিসের ইনকাম ছাড়া তো আমার আর ইনকাম তো না, আমার তো অনেক টাকা ঢালতে হচ্ছে ইলেকশনে, তাই না? সো এটা তো একটা বড় স্টেক আমার জন্য, একটা বড় বাজি আমার জন্য। আমার পলিটিক্যাল ক্যারিয়ার বলেন, আমার ইকোনমিক সিচুয়েশন বলেন, সব কিছু চিন্তা করে এটা তো একটা বড় বাজি। এই বাজিটা আমি শূন্যের উপর ধরে ফেলবো কিছু না বুঝেই? আর তাহলে দলের সাথে আসলে আপনার সমস্যাটা কি ছিল, যে কেন আপনি এই বাজিটা ধরতে গেলেন? মানে সংকটটা কোথায়? ভিন্নমত প্রকাশ, নাকি আরও নানা অভিযোগ যেগুলো আসে আপনার বিরুদ্ধে, সেটা যে আপনার সাথে পতিত সরকারের এক ধরনের যোগাযোগ ছিল, আপনার সাথে কোনো না কোনোভাবে আপনি কানেক্টেড ছিলেন, সেই অভিযোগগুলি মানে ঠিক কোন কারণে এতদিনের পরীক্ষিত একটা নেতাকে তারা এই সিদ্ধান্ত নিল? এবং নির্বাচনের সময় যখন তারাও জানে যে রুমিন ফারহানা মানে হচ্ছে ল্যান্ডস্লাইড বিজয়, পতিত স্বৈরাচারের সাথে কানেকশনটা কিরকম? তার সাথে আপনাদের মানে এটা নানা জায়গায় এসছে যে নানা ধরনের যোগাযোগ আপনাদের ছিল। কিরকম যোগাযোগ? কেন যোগাযোগ? আমার কি কোনো ব্যবসা আছে? আমার কি কোনো শত কোটি টাকার লোন আছে? থাকলে কি আপনি মনে করেন কেউ চুপ করে থাকতো? হ্যাঁ, কি যোগাযোগ আপনি বলেন আমাকে, বুঝায়, আমি তো বুঝি নাই। আমি এই ধরনের নোংরা রিউমার শুনেছি, কিন্তু আমাকে তো সেটার জন্য বুঝতে হবে। ধরুন আপনি যে ইঙ্গিতটা দেয়া হচ্ছে সেটার জন্য তাহলে দেখাতে হবে সরকার থেকে আমি কোনো সুবিধা নিয়েছি কিনা, আওয়ামী লীগ সরকার থেকে আমি কোনো ব্যবসা নিয়েছি কিনা, আমি কোনো টেলিভিশনের লাইসেন্স নিয়েছি কিনা, আমি কোনো ইভেন আমার যে পত্রিকাটা সেটার লাইসেন্স, সেটার কিন্তু আমি গভর্নমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট পাই নাই 15 বছরে। হ্যাঁ, সো আপনাকে তো দেখাতে হবে যে আওয়ামী লীগ থেকে আমি এই সুবিধাটা পেয়েছি। তাহলে দলের সাথে আপনার সংকটটা কোথায়? ঠিক কোন অভিযোগ, কেন? আমাকে তো জানায়নি, জানালে আমি আপনাকে একদম খোলামেলা জানাই দিতাম। মানে আপনি একজন আপনি এই প্রশ্নটা করেননি দলকে যে কেন আমার বিরুদ্ধে মানে সিদ্ধান্ত নিতে হচ্ছে আপনাদেরকে, কেন আমি আসলে আমার প্রাপ্য পাবো না? না, এই প্রশ্ন আমি করিনি, বিকজ আমার কাছে মনে হচ্ছে রিডান্ডেন্ট। দলের তো নিজের সুবিধা অসুবিধা বুঝে সিদ্ধান্ত নিতে হতে পারে, তাই না? এবং দল জোট করছে, জোটকে তো কিছু আসন দলকে ছাড়তে হবে। এখন ফরচুনেটলি আনফরচুনেটলি আমার আসন সেখানে পড়ে গেছে। সিম্পল। গল্পটা এতই সিম্পল? আমার কাছে এত সিম্পল, কারণ আমি জটিল করতে চাইলে জটিল করা যায়, কিন্তু জটিল করার মতন সময় আমার হাতে নাই। তাহলে বড় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যে অভিযোগ যে তারা তৃণমূলের সাথে যোগাযোগ করে না, যারা উপরের দিকে থাকেন, সেন্ট্রালে যারা থাকেন, তারা আসলে তৃণমূলের সাথে যোগাযোগ করে না, তৃণমূলের চাহিদাকে আসলে তারা মূল্য দেন না, তৃণমূলের সাথে আসলে এই যে যখন নির্বাচন আসে তখন এই যে আসন ভাগাভাগি, জোট এবং আসন নিয়ে যে ধরনের নানা রকম টাকার খেলা হয়, সেগুলোর যে দায় সাধারণ মানুষ রাজনীতিবিদদেরকে দেন বা রাজনৈতিক দলগুলোকে দেন, আপনার এই ঘটনা কি তার একটা প্রমাণ? আমি বলতে পারবো না, এটার জন্য অনুসন্ধানী একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয়? ডু ইউ ফিল, একজন সাধারণ মানুষ হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে কি মনে হয়? আমি শুধু জানি আমাকে নির্বাচনটা করতে হবে, আমি শুধু জানি নির্বাচনের আর 26 দিন বাকি, আমি শুধু জানি এই নির্বাচনে জিতবার জন্যে, সহি পথে জিতবার জন্যে, সোজা পথে জিতবার জন্যে, কোনো ব্যালট স্টাফিং না করে মানুষের ভোটে জিতবার জন্যে আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে এবং আমি তার জন্য প্রস্তুত। রাজনীতিবিদের কোটা বাদ দিলাম, আমি যদি দলের নারী কোটায় আসি, সেই নারী কোটাতেও আমি যদি বলি বিএনপি আসলে কতটা মূল্যায়ন করলো তার নারী নেত্রীদেরকে, তার নারী কর্মীদেরকে, এবং যারা লম্বা সময় এই 15 বছর যুদ্ধে ছিল, যুদ্ধটা তারা চালিয়ে এসছে 15 বছর, সেখানে আসলে এই নারী নেত্রীর কতটা মূল্যায়িত হলেন? রুমিন ফারহানা বিএনপির একজন সিনিয়র নেতাকে রুমিন ফারহানা কতটুকু মূল্যায়িত হলো? আমি তো বহিষ্কৃত, আমি তো আর এই মুহূর্তে দলের না। আপনি তো বহিষ্কৃত বলছেন যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি মেনে নিচ্ছি, এটা দলের সিদ্ধান্ত, আমি শৃঙ্খলা ভেঙেছি, কিন্তু আমি যে কাজটা করলাম সে কোটায় আমি আসলে কিছু পেলাম না। কি করবো, কাঁদবো? Do you want me to cry? না, একদম না, কিন্তু এই রাগটা থাকা উচিত না রুমিন? আপনার কাজ আপনি করে যাবেন, ফল দেওয়ার মালিক আল্লাহ, ওটা আপনি পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। কিন্তু আপনি তো লড়ছেন তার বিরুদ্ধেই, সমান সমান কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন একই সাথে, মানে তখন লড়েছেন তার জন্য, এখন লড়ছেন নিজের জন্য। প্রতিপক্ষ শুধু সে কেন, প্রতিপক্ষ আরো রাজনৈতিক দল আছে ওখানে, জামাত আছে, এনসিপি আছে, আরো পলিটিক্যাল পার্টিজ ওখানে আছে, শুধু তার সাথে লড়ছে ব্যাপারটা তা না, আমি আমার প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীর সঙ্গেই লড়ছি। আচ্ছা, এখন আমি মানে বিএনপির কথা যদি বাদে দেই, অন্যান্য রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে নারীদের অবস্থানটা আসলে কোথায় দেখছেন?
মানে আমার দুটা বড় রাজনৈতিক দল নারী নেতৃত্বেই চললো এত বছর, এখন হয়তো সেখানে পুরুষ নেতৃত্ব আসলো, এবং এই পুরুষ নেতৃত্ব আসার আগেও নারী নেতৃত্ব থাকার সময়টাতেও তো প্রমিস এসেছিল যে আমরা এবার আসলে অনেক কিছু করব। এই নির্বাচনে আসলে কতটুকু প্রভাব দেখলেন, মানে খুব সিগনিফিকেন্ট কিছু কি আসলো? এটা তো আসলে আমি আমার আগের উত্তরেই বলেছি যে আমরা 30টি রাজনৈতিক দল একজনও নারী প্রার্থী দেয়নি। বড় দুটো দলের একজন 3%, একজন 0%-এ দাঁড়ায় আছে। সো আপনি আসলে কিভাবে বলেন? আর 2 হলো, নারীর জন্য একটা অনুকূল পরিবেশও আপনাকে তৈরি করতে হবে। সবাই যে আমার মতন টুথ অ্যান্ড নেইল ফাইট করতে পারবে এভরি সেকেন্ড এগেনস্ট এভরি অড, এই প্রত্যাশাটা আমরা না করি। যে সবাই ভীষণ রকম মানে লড়াই করে তার নিজের ক্ষেত্রটা বা নিজের পায়ের নিচের মাটিটুকুকে শক্ত করে ফেলবে, এটা আমার মনে হয় একটা টু মাচ এক্সপেকটেশন একজন নারীর কাছে। আমাদের পুরো সোসাইটিটাই ভীষণ রকম নারী বিদ্বেষী, পুরুষতান্ত্রিকের চেয়ে আমার মনে হয় নারী বিদ্বেষী। ধরুন একজন নারী, তিনি অভিনেত্রী হন, কিংবা তিনি রাজনীতিবিদ হন, খেলোয়াড় হন, কিংবা শিক্ষক হন, কিংবা তিনি সাংবাদিকতা করেন, তিনি যাই করুক না কেন, তাকে অ্যাটাকের কিন্তু একটাই ভাষা, এবং তাকে খুব কমন কিছু গালাগালির ভেতর দিয়ে তাকে চলতে হয়।